আসসালামু আলাইকুম। দেখো আজকে আমরা কি পড়বো? ক্ষমতা এবং ক্ষমতা রিলেটেড ম্যাথ। ঠিক আছে? তো ক্ষমতা রিলেটেড ম্যাথ, তো চলো আমরা স্টার্ট করে দিই। ক্ষমতা রিলেটেড ম্যাথ। আর আজকে আমাদের সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে কোয়ার ম্যাথ। ঠিক আছে? তো ক্ষমতার মধ্যে আসলে কোয়ার ম্যাথ পড়ে। তো আমরা ক্ষমতা করতে যেয়ে কোয়ার ম্যাথটা পড়ে নিব। ওকে ওকে চলো তাহলে পড়ে নিই। দেখো এখানে আছে হচ্ছে আমাদের কি লিখছি, পাওয়ার। পাওয়ার মানে কি? পাওয়ারের বাংলা শব্দ হচ্ছে ক্ষমতা। ঠিক আছে? ক্ষমতা ইজ ইকাল টু কাজ বাই সময়। ঠিক আছে? কাজরে যদি তুমি সময় দিয়ে ভাগ দাও তাহলে তুমি কী পাবা? ক্ষমতা পাবা। এই যে আমরা কিন্তু মাত্রা পড়ার সময় শিখছিলাম যে ক্ষমতা পি ইজ ইকাল টু ডাব্লিউ/টি। ঠিক আছে? আর আমরা সবাই জানি কাজ মানে হচ্ছে শক্তি, তার মানে আমরা লিখতে পারি ক্ষমতা ইজ ইকাল টু শক্তি বাই সময়। তাহলে পি ইজ ইকাল টু ডাব্লিউ/টি বা ই/টি। কাজ বাই সময় বা শক্তি বাই সময়। কাজের একক জুল, সময়ের একক সেকেন্ড। ঠিক আছে? ঠিক শক্তির এককও জুল, সময়ের একক সেকেন্ড। তার মানে আমরা লিখতে পারি জুল পার সেকেন্ড, কারণ এই সেকেন্ডটা যদি উপরে উঠে যায়, উপরে উঠলে কি বলি আমি? ইনভার্স হয়ে যাবে। তাহলে জুল পার সেকেন্ড বা ওয়াট। ঠিক আছে? এবার অবশ্য ক্ষমতা। ক্ষমতা আমরা কি জানলাম তাহলে? ক্ষমতা পি ইজ ইকাল টু ডাব্লিউ/টি। ডাব্লুর বদলে আমরা এস লিখতে পারি না? এস না লিখে আমি এক্স লিখছি। যদি কজ, আমরা জানি কি ডাব্লিউ ইজ ইকাল টু এস কস থেটা। তাহলে কস থেটার মান যদি 0 ডিগ্রি হয়, সেটার মান 0 ডিগ্রি মানে 1, তাহলে কস 0 ডিগ্রির মান যদি 1 হয় তাহলে এখানে 1 লিখাও যা, না লিখাও তা, সেজন্য আমি লিখিনি বাই টি। এবার আসো পি ইজ ইকাল টু এফ গুণ গড় সরণ বাই সময়। পি ইজ ইকাল টু এফ গুণ গড় বেগ। ঠিক আছে? গড় বেগ কেন লিখলাম? দেখো সরণরে যদি তুমি সময় দিয়ে ভাগ দাও তাহলে তোমার অ্যান্সার কি আসে? গড় বেগে আসে। ঠিক আছে? সেজন্য আমি লিখছি পি ইজ ইকাল টু এফ ভি। এবার দেখো এই যে পি ইজ ইকাল টু এফ ভি লিখছি, এই দুইটার মধ্যে একটা কাহিনী আছে। কাহিনীটা হলো এই যে পি ইজ ইকাল টু আমি লিখছি এফ ভি, এই যে ভিটা, এই ভিটা হবে আমাদের সমবেগ আর বলটা হবে আমাদের সমবল। এখন বলতে পারো সমবেগ মানে কি আর সমবল মানে কি? দেখো তোমাদের আগের লেকচারে পড়াইছিলাম যে সমবল মানে ধরো বল সরণ যেদিকে যাবে, বল যদি সেই দিকে যায় তাহলে সেটাকে বলা হয় কি? মানে বল যেদিকে যাবে, সরণ যদি সেদিকে, সরণ যেদিকে যাবে বল যদি সেদিকে না যেয়ে এমন 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 উল্টা পথে যেত, তাহলে আমরা তাহলে বলতাম অসমবল। বাট বল যেদিকে যাবে সরণ যদি সেদিকেই যায়, বা সরণ যেদিকে যাবে বল যদি সেদিকে যায়, সরণের দিকে যদি বল যায়, তাহলে আমরা সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো সমবল। আর যদি সেদিকে না যাইতো তাহলে আমরা সেটাকে অসমবল বলতাম। তার মানে এটা কি? সমবল। অলরেডি এটা পড়ানো শেষ, লেকচার একটু আগের দিকে। এবার আসো সমবেগ। সমবেগ কথাটা মানে কি? সমবেগ কথাটা মানে হচ্ছে ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, তোমার ফ্রেন্ড দাঁড়ায় আছে। ধরো এই যে তুমি দাঁড়ানো, এই যে তোমার ফ্রেন্ড দাঁড়ানো, ও তোমার যেই বলে টানছে তুমি ওরে সেই বলে তোমার দিকে টানছো, দুইজনে টানাটানি করতেছো। আলটিমেটলি কেউ কি জায়গা থেকে নড়তে পারবা না, কারণ ও তোমার যেই বলে টানছে তুমিও তারে সেই বলেই টানছো। ঠিক আছে? তাহলে দুইটা বেগ যদি সমান হয় তাহলে আমি সেটাকে কি বলবো? সেটাকে আমি বলবো হচ্ছে সমবেগ। ঠিক আছে? ওকে, তাহলে এই সমবেগ যদি বলা হয় তাহলে এবার দেখো আমরা নিচের দিকে চলে যাই। এটা একটা কি পড়লাম? একটা পড়লাম হচ্ছে সমবল, আর একটা কি পড়ছি? আর একটা পড়ছি হচ্ছে সমবেগ। ঠিক আছে? এই দুইটা তার মানে আমাদের বোঝা শেষ হয়ে গেল যে পি ইজিক্যাল টু এফ বাই ভি, বাট এফ হচ্ছে আমাদের সমবল আর ভি হচ্ছে আমাদের সমবেগ। আমার ব্যাকগ্রাউন্ড নয়েজ অবশ্যই একটু ইগনোর করবা। ঠিক আছে? ওকে, কই গেল এটা? আচ্ছা, ক্ষমতা পি ইজিক্যাল টু এফ বাই ভি হলে এফটা হবে অবশ্যই সমবল আর ভিটা হবে অবশ্যই কি? সমবেগ। এবার চলো আমরা একটা কোশ্চেনে চলে যাই, দেখি কোশ্চেনে কি লেখা আছে, মানে কেমন কোশ্চেন আসে। দেখো এখানে লেখা আছে বস্তুটি কি ভি সমবেগে উপরে উঠতে কি পরিমাণ ক্ষমতা লাগবে। তার মানে আমাদের কি বের করতে হবে? পি এর মান বের করতে হবে। আবার দেখো আরেকটা প্রশ্ন করতেছে বস্তুটিকে ভি সমবেগে নিচে নামতে কি পরিমাণ ক্ষমতা লাগবে। দুইটা প্রশ্ন করছে কিন্তু। এই যে আমাদের চিত্র দেওয়া আছে আর লেখা আছে বস্তুটিকে ভি সমবেগে উপরে উঠতে কি পরিমাণ বল লাগবে, আবার বলছে বস্তুটিকে ভি সমবেগে নিচে নামতে কি পরিমাণ ক্ষমতা লাগবে। মানে এখানেও ক্ষমতা চাইছে, এখানেও ক্ষমতা চাইছে, বাট একবার উপরে উঠতে ক্ষমতা আর একবার হচ্ছে নিচে নামতে ক্ষমতা। ঠিক আছে? তো দেখো এখানে লাল কলম দিয়ে যতটুকু আঁকা ততটুকু পরীক্ষায় দেওয়া থাকবে, আর এই কালো কলমটুকু আমি নিজে নিজে আঁকছি। ঠিক আছে? মানে এর আগের দিনের লেকচারে ওদেরকে বোঝাই দিচ্ছিলাম। ওকে,
দেখো বস্তুটিকে ভি সমবেগে নিচে নামাতে কী পরিমাণ ক্ষমতা লাগবে আর উপরে উঠতে কী পরিমাণ ক্ষমতা লাগবে। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এখানে কি আছে জিনিসটা, কই গেল, এই যে ভি সমবেগে উপরে উঠতে, তার মানে আচ্ছা দেখো আমি কি বলছি, ক্ষমতা ক্ষমতা যাই হোক না কেন, ক্ষমতার বেলায় অলওয়েজ আমাদের বলের মান সমান হবে, ঠিক আছে, কারণ এটা সমবল। সেটা উপরে উঠতেও যে বেগ, নিচে নামতেও হলেও আমাদের ক্ষমতার সময় আমাদের বলের মান সমান থাকবে। যেমন ধরো আমরা কি জানি, ধরো এখানে বলছে ভি সমবেগে উপরে উঠতে কি পরিমাণ ক্ষমতা লাগবে, তার মানে আমরা ক্ষমতা ইজিক্যাল টু কি জানি, আমরা ক্ষমতা ইজিক্যাল টু জানি পি ইজিক্যাল টু এফ ভি। আর এফ মানে আমরা কি জানি, এফ মানে তো আমাদের এফের মান তো প্রশ্নে দেওয়া যদি না থাকে তাহলে আমরা বের করবো কিভাবে। ধরো প্রশ্নে দেওয়া আছে এম ইজিক্যাল টু 100 কেজি, জি ইজিক্যাল টু 9.8, ভি ইজিক্যাল টু 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, বাট এফের মানটা আমাদের যদি দেওয়া না, এখন আমরা এফের মানটা কেমনে বের করবো। দেখো একটা জিনিস বললাম যে লাল কলমটুকু হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, তাহলে ধরো এতটুকু আমাদের প্রশ্নে দেওয়া ছিল, এতটুকু আমরা নিজেরা নিজেরা ধরে নিছি। দেখো আমি যদি উপরে উঠাই বস্তুটা, বস্তুটা যদি আমি উপরে যখন উঠাবো তখন বস্তুটা কি এফ বলে ক্রিয়াশীল ছিল, আর আমরা জানি উপরে ওঠার ক্ষেত্রে অবশ্যই নিচে যে বলটা কাজ করে, ধরো তুমি সিঁড়িতে উপরে উঠছো তখনও তোমার নিচে কিন্তু একটা বল কাজ করবে, সেই বলটাকে আমরা কি বলি, অভিকর্ষজ বল, ঠিক আছে, বা অভিকর্ষজ ত্বরণের জন্য একটা বল ক্রিয়েট হয়, তো ওই বলটাকে আমরা ধরছি এফ ড্যাশ, নিচের দিকে একটা বল, কোনো বস্তু উপরে উঠতে গেলে নিচের দিকে একটা বল থাকে, তাকে আমরা বলবো এফ ড্যাশ বা অভিকর্ষজ ত্বরণের বল, ঠিক আছে। বস্তুটাকে যখন আমি উপরে উঠাচ্ছি তখন নিচে একটা বল থাকতেছে, সেই বলটাকে আমি কি বলছি, অভিকর্ষজ ত্বরণের বল, অভিকর্ষজ বল থাকে। তো অভিকর্ষ বলকে যদি এফ ড্যাশ ধরি, তাহলে এফ ড্যাশ ইজিক্যাল টু আমরা জানি এম জি, তাই না, কারণ জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ আর এম হচ্ছে ভর, তাহলে এফ ড্যাশ ইজিক্যাল টু যদি অভিকর্ষজ বল ধরি তাহলে এফ ড্যাশ ইজিক্যাল টু এম জি। তাহলে দেখো আমি কি একটা কথা বলছি যে ক্ষমতার সময় সব বলই সমান হবে, তার মানে উপরে যেই বলটা থাকুক আর নিচে যেই বলটাই থাকুক না কেন দুইটা বলই সমান হবে না। তাহলে আমি কিন্তু এটা লিখতে পারি না এফ ইজিক্যাল টু এম জি, এফ ইজিক্যাল টু এফ ড্যাশ, দেখো এই কথাটা কি আমি এভাবে কি লিখতে পারি নাকি, এফ ইজিক্যাল টু এফ ড্যাশ, তাহলে এফ ইজিক্যাল টু এফ ড্যাশ মানে কি এম জি অভিকর্ষজ বল, তাহলে আমি লিখতে পারি এম জি। তাহলে এফ ইজিক্যাল টু যে এম জিটা পাইলাম, ঠিক আছে, আর আমাদের চাইছে কি কতটুকু ক্ষমতা লাগবে, তাহলে আমরা কি জানি ক্ষমতা পি ইজিক্যাল টু এফ ভি। তার মানে ধরো যদি এম এর মান তোমার দেওয়া রয়েছে, জি এর মান দেওয়া আছে, বেগের মান দেওয়া আছে, যে এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, মানে সাপোজ ধরো দেওয়া যদি থাকতো তাহলে আমরা কি করতাম, এফ এর মান পাইতাম কি এম জি, আর ভি এর মান বসায় আমি পি এর মান বের করতাম, ঠিক আছে। এইটা গেল কি আমি সমবেগে উপরে উঠতে। আর যদি আমাকে বলে বস্তুটিকে ভি সমবেগে নিচে নামতে কি পরিমাণ ক্ষমতা লাগবে, দেখো এইখানে কিন্তু আমার এফ এর মানটা এফ ড্যাশ দিয়ে বের করতে হয়েছে, বাট এখানে কিন্তু এফ ড্যাশ মানে যে এমজি, ওই এমজি সরাসরি বসে আমি কাজ করতে পারবো, কারণ তখন আমরা পি ইজিক্যাল টু জানি কি এফ ভি। আর দেখো নিচে নামার ক্ষেত্রে বল কোনটা, এই বলটা, তাহলে আমি কি লিখবো, পি ইজিক্যাল টু এফ এর বদলে আমি লিখবো এফ ড্যাশ ভি। আর এফ ড্যাশ মানে কি এম জি ভি, তার মানে এই ক্ষেত্রে যে আমার অ্যান্সার আসবে এই ক্ষেত্রে আমার অ্যান্সার তাই আসবে, ঠিক আছে, দুইটা কোনো চেঞ্জ হবে না। বোঝা গেছে জিনিসটা, ভালো মতন বুঝবা, ওকে। নেক্সটে চলো চলে যাই। এবার আসে এখানে কি বলছে, এম ভরের গাড়িটিকে থিটা কোণে উন্নীত বলে ভি সমবেগে উপরে উঠতে গাড়ির ইঞ্জিনের ক্ষমতা কত যদি ঘর্ষণহীন থাকে আর ঘর্ষণযুক্ত থাকে। যেহেতু প্রশ্নে কিছু বলে দেওয়া নাই তার মানে ধরে নাও এটা হচ্ছে ঘর্ষণহীন আছে, ঠিক আছে, তার মানে একটা গাড়ি যদি তোমার উপরে উঠতিছে সেই ক্ষেত্রে তোমার ক্ষমতাটা কত হবে এটা বের করতে বলছে। আর এখানে যেহেতু ঘর্ষণ নিয়ে কোনো কিছু লেখা নাই তার মানে আমি ঘর্ষণহীন ধরেই কাজ করি। তো ঘর্ষণহীন ধরে আমরা কি জানি পি ইজিক্যাল টু এফ ভি। দেখো আমি তোমাদের একটা জিনিস কিন্তু পড়াইছিলাম যে ধরো কোনো এর এর কোনো ঘর্ষণ না থাকলে তখন আমরা আমাদের এখানে বলের মান যদি দেওয়া না থাকে তার ইকুয়াল ধরে কিন্তু আমি একটু আগে কাজ করছি, একটু আগে আমি উপরে উঠাচ্ছিলাম সেজন্য নিচে ধরে নিচে আমি এমজি ধরে একটা বেগ ধরে আমি হচ্ছে কাজ করছি, তাই না, ধরো এটারে এফ ধরছি এটারে এফ ড্যাশ ধরে কাজ করছি। বাট এখানে দেখো তো এখানে আমার কি আছে, এখানে আমার আছে হচ্ছে এফ, মানে ধরো একটা বলে আমাকে গাড়িটা টেনে উপরে উঠাচ্ছে, বাট বলের মান আমার প্রশ্নে দেওয়া নাই, ঠিক আছে, তার মানে আমার এখন বলের মান বের করতে গেলে যেহেতু সমবল, আমরা সবসময় মনে রাখবো যে ক্ষমতা বের করার সময় বল হচ্ছে সমবল, তার মানে এই এফ এর সমান আরেকটা বল এই গাড়ির মধ্যে আসবে, ঠিক আছে। কিভাবে পাবো আমরা, তো চলো আমরা এটার ফার্স্টে দুইটা উপাংশে ভাগ করে নিই। এই ধরো এটা এই দিকের উপাংশকে বলি আমরা এমজি সাইন থেটা, নিচের দিকের উপাংশটা আমরা বলি এমজি কস থেটা, এবং কেন বলি সেটা কিন্তু আগের লেকচারগুলোতে অলরেডি আমাদের পড়ানো আছে, ঠিক আছে, যে যদি কোনো এরকম
বলের বের করা লাগে বা কোনো একটু উপাংশে ভাগ করা লাগে, ঠিক আছে? আমরা যে কোনো বস্তু উপরে উঠানোর সময় এই বস্তুর উপর কৃত কাজ কত সেই সময় আমরা বের করতাম উপাংশ বের করে। তো ধরো এই দিকের বলের যদি আমরা উপাংশ বের করি, এই দিকের বলের উপাংশ বের করলে আমাদের একটা কি আসবে mg sin θ, নিচে আসবে কি mg cos θ, ঠিক আছে? তো mg cos θ mg sin θ যদি আসে তাহলে দেখো জিনিসটা কি হয়, এফ পি ইজিক্যাল টু এফ পি, তাহলে এফ এর বদলে আমরা mg sin θ লিখতে পারি না, কারণ আমরা কি জানি দুই দিকে সমান পরিমাণ বল থাকে যার জন্য বলটা নড়তে পারে না কেউ, সেজন্য এটা সমবেগে যায়, ঠিক আছে? তাহলে আমরা জিনিসটা এভাবে লিখতে পারি না এফ ইজিক্যাল টু mg sin θ, কারণ আমরা সবসময় জানবো এইদিকেও যে বল থাকে এইদিকেও ঠিক তেমনই বল থাকবে যাতে সমবেগে চলতে পারে, ঠিক আছে? ওকে, যাতে দুইটার মধ্যে বেগ সমান থাকে। তো এফ এর বদলে আমরা কি লিখতে পারি mg sin θ। তো দেখো পি ইজিক্যাল টু তাহলে কি এফ ভি, তাহলে mg sin θ ভি। এটা যদি ঘর্ষণহীন থাকে, যদি ঘর্ষণ যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা জানি এফ ইজিক্যাল টু mg sin θ প্লাস এফ কে, ঠিক আছে? ওকে, এফ কে কেন লিখলাম দেখো, ঘর্ষণ যুক্ত বলছে, ধরো প্রশ্নে দেওয়া আছে ঘর্ষণ যুক্ত, তাহলে ঘর্ষণ যুক্ত বললে আমি এখানে এফকে কেন নিলাম, একটা জিনিস মাথায় রাখবো যে ঘর্ষণ বল মানে আমাদের সাধারণ যে বলটা আছে তার বলের বিপরীতে একটা বল কাজ করবে, এক্সট্রা একটা বল কাজ করবে এবং সেটা অবশ্যই বলের বিপরীতে হবে, সেই জন্য আমি এফ ইজিক্যাল টু mg sin θ প্লাস এফকে লিখলাম, মানে এক্সট্রা আর একটা বল সেটাও আমি লিখে ফেললাম, ঠিক আছে? এফ ইজিক্যাল টু mg sin θ আর এফ কে বা ঘর্ষণ বলের মান হচ্ছে মিউ কে বাই আর। মিউটা কিসের মান? মিউটা হচ্ছে আমাদের ঘর্ষণ গুণাঙ্কের মান, ঠিক আছে? এটা তোমরা নিউটনিয়ান বলবিদ্যা পড়ে যদি ফিফথ অধ্যায় পড়তা তাহলে আরও বেশি ভালো বুঝতে পারতাম। এফ ইজিক্যাল টু mg sin θ মিউ আর, মিউকে লিখলাম আর, আর মানে কি? আর মানে হচ্ছে আবার mg cos θ, ঠিক আছে? তাহলে আমি আর এর বদলে mg cos θ লিখলাম, ঠিক আছে? এবার আসো পি ইজিক্যাল টু এফ ভি, তাহলে এফ এর মান আমি কি পাইলাম? এফ এর মান আমি পেলাম mg sin θ প্লাস মিউকে mg cos θ লিখলাম আর ভি এর জায়গায় ভি লিখলাম, ঠিক আছে? তার মানে যদি তোমাদের কোনোদিন ক্ষমতা বের করতে বলে আর যদি ঘর্ষণ যুক্ত বলে তাহলে তো কী সূত্র ইউজ করবা দেখতেই পেলাম, আর ঘর্ষণহীন বললে এই সূত্র। ওকে, আচ্ছা, কিন্তু অবশ্যই সেটা কি গাড়ি ওঠানামার ক্ষেত্রে, ঠিক আছে? বা যে কোনো কিছু ওঠানামার ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ। আচ্ছা, এবার কি আসবে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কুয়া সংক্রান্ত ম্যাথ, ঠিক আছে? খুবই খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো কুয়ার ম্যাথ যদি আমি বের করতে চাই, দেখো আমরা কি জানি পাম্পের ক্ষমতা বা কোনো কিছুর ক্ষমতা নির্ণয় করতে হলে পি ইজিক্যাল টু ডাব্লিউ বাই টি বা ই বাই টি, ঠিক আছে? ধরো এই যে একটা কুয়া আছে, আমি একটা চার্জ দিয়ে আমি মানে একটা পাম্প দিয়ে আমি কুয়া থেকে পানি বের করব। ওকে, তাহলে ধরো আমি একটা চার্জার লাগাইলাম, এই চার্জারটা লাগানোর ফলে পাম্প দিয়ে কুয়া থেকে আমি পানি বের করছি। তাহলে দেখো এই যে চার্জের মাধ্যমে আমি কুয়া থেকে পাম্প দিয়ে যে পানিটা বের করছি, যা আমি প্রয়োগ করলাম তাকে আমি বলবো ইনপুট। কুয়া থেকে পানি বের হলো তার মানে এটার নাম হচ্ছে আউটপুট। আমি চার্জ দিছি পাম্পটারে, তার ফলে পাম্পটা পানি বের করতে পারছে, তার মানে যা বের করছে তা আউটপুট আর আমি যা দিছি তা ইনপুট। এবার দেখো আমি যে ইনপুটটা দিলাম, আমি যখন চার্জ দিলাম কুয়ার ভিতর পাম্প ঢুকাইলাম, হুম, তখন কি ওটা ঘ্যাট 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 শব্দ হবে না কুয়ার মধ্যে? তারপরে মনে করো তোমার কুয়ার মধ্যে একটা শব্দ হচ্ছে, তারপরে অনেক তাপ উৎপন্ন হচ্ছে না মেশিনটার, সেজন্য আমি যে ইনপুটটা দিলাম তার কিছু অংশ শব্দ এবং তাপ শক্তিতে চলে গেল না? কারণ আমরা জানি ক্ষমতা মানে হচ্ছে ডাব্লিউ বাই টি, তার মানে আমরা যে ইনপুট যে ক্ষমতাটা পাঠাইছি তার মধ্যে কিছু শব্দ শক্তিতে এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে? তার মানে আউটপুট কি কখনো সমান হবে? যা দিছে তার কিছুটা তো অপচয় হয়ে গেছে, তার মানে আউটপুট তো বের হবে না, তাই না? যেই শক্তি আমরা খরচ করেছি আউটপুট কিন্তু সেই শক্তি বের হবে না, সেজন্য আমরা বলতে পারি পি আউটপুট কখনোই সমান হবে না পি ইনপুটের, ঠিক আছে? আউটপুট আর ইনপুট তার মানে কি কখনো সমান হবে না। আর একটা জিনিস মাথায় রাখবো, এই যে আমরা কাজটা করলাম চার্জ দিলাম তার ফলে যে আমরা পাইছি, এই জিনিসটাকে বলা হয় কর্মদক্ষতা। কর্মদক্ষতা এটা ইজিক্যাল টু পি আউটপুট আর পি ইনপুট, ইটার মান সবসময় একের থেকে কম হয় যেহেতু পি আউটপুট নট ইজিক্যাল টু পি ইনপুট, ঠিক আছে? এবার আসি ইটাকে মাঝে মাঝে মানুষ 100 দিয়ে গুণ দেয়, তো ইটা ইজিক্যাল টু 100% পি আউটপুট পি ইনপুট গুণ 100%, ঠিক আছে? দুই সাইডে আমি 100% দিয়ে গুণ দিয়ে দিছি। এবার আসো পি আউটপুটের একটা নাম আছে, পি ইনপুটের একটা নাম আছে। পি আউটপুটের নাম হচ্ছে কার্যকর ক্ষমতা,
এবার বলো, আর পি ইনপুটের নাম হচ্ছে প্রদত্ত ক্ষমতা। দেখো তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে দেখবা সৃজনশীলে লেখা থাকে, ধরো রহিম এত মিটার দৌড়াইছে, করিম এত মিটার দৌড়াইছে, তো তুমি লেখো না দেওয়া আছে প্রদত্ত রাশি ইজিক্যাল টু, এরকম করে লেখো না। তার মানে যা দেওয়া থাকে তাদেরকে আমরা কি বলি, প্রদত্ত। তার মানে আমি এই চার্জ দিচ্ছি, তার মানে ইনপুট হবে প্রদত্ত ক্ষমতা। আর আমার যা কাজে লাগতেছে, যে পাম্পের থেকে পানি বের করে, পাম্পের সাহায্যে কুয়া থেকে যে পানিটা বের করলাম, এই পানিটা আমার কাজে লাগতেছে, তার মানে এটারে আমরা বলবো কার্যকর ক্ষমতা। তার মানে আমরা দুইটা জিনিস শিখলাম, পি ইনপুট মানে হচ্ছে আমাদের দিতে হবে, যা দেওয়া থাকে তাকে বলে প্রদত্ত ক্ষমতা। আর যেটা দিয়ে আমরা কাজ করব, ধরো এই পাম্পের সাহায্যে পানি বের করে আমরা সেটারে কাজে লাগাচ্ছি, তার মানে আমরা সেটারে বলবো কি, কার্যকর ক্ষমতা। তার মানে আমরা দুইটা জিনিস বললাম, যে পি ইনপুট মানে হচ্ছে প্রদত্ত ক্ষমতা, আর পি আউটপুট মানে কি, কার্যকর ক্ষমতা। আর পি আউটপুট কার্যকর ক্ষমতা ইজিক্যাল টু mgh/t। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখবা, mgh/t মানে একদম সিম্পল। কারণ আমরা কি জানি, আমরা জানি না যে পি ইজিক্যাল টু w/t। তাহলে ডাব্লু মানে কি, ডাব্লু মানে হচ্ছে আমাদের এফ এস বাই টি। এফএস মানে কি, mg। আর যখন জি চলে আসবে তখন এস এর বদলে এইচ লিখবো, আমি বলছিলাম অভিকর্ষ স্তরণ রিলেটেড কথাবার্তা আসলে তা বাই টি। ঠিক আছে, সেখান থেকে আমরা কার্যকর ক্ষমতা mgh/t লিখবো। আর প্রদত্ত ক্ষমতা মেনলি প্রশ্নে দেওয়াই থাকে, বাট কার্যকর ক্ষমতাটাই মেনলি বের করতে বলে। তো কার্যকর ক্ষমতা ইজিক্যাল টু কি, mgh/t। বোঝা গেছে কাহিনী, এতটুকু হচ্ছে আমাদের পাম্পের ক্ষমতা রিলেটেড কথাবার্তা। এবার আসো আমরা কুয়ার ম্যাথে চলে যাই। দেখো এখানে বলছে 20 মিটার গভীরে কুয়া হতে পানি তোলা হয়। হুম, তাহলে এটার বের করতে বলছে। এখন দেখো 20 মিটার গভীর কুয়া হতে পানি তোলা হচ্ছে। আচ্ছা দেখো, তার মানে আমরা 20 মিটার গভীর কুয়া হতে পানি তোলা হচ্ছে, তার মানে আমরা যদি এই কুয়াটার ক্ষেত্রে যদি আমরা পি আউটপুট বের করি, তখন আমাদের এইচ কতটুকু করে ধরবো, এইচ ধরবো আমরা এতটুকু করে। পাম্পের উচ্চতাটাকে আমরা এইচ ধরবো। এখন বলতে পারো কেন, কারণ দেখো একটা কুয়ার কতটুকু উচ্চতা সেটাকে আমরা বলতে পারি, বলতে পারি না। কেন বলতে পারি না, কারণ হচ্ছে ধরো তুমি যে জমজম কূপের পানি, ঠিক আছে, এটা কোথা থেকে কতটুকু হাইট আমরা কি জানি? তারপরে যে কোনো কুয়া, এটা তো ভূগর্ভস্থ থেকে মাটির ভিতরের থেকে আসতেছে, কত গভীরে গভীরে চলে গেছে। তার মানে এই কুয়ার উচ্চতা কি কখনো আমরা বের করতে পারবো, বলো তো? পারবো না। সর্বোচ্চ আমরা কিসের উচ্চতা বের করতে পারবো, পাম্পের উচ্চতা বের করতে পারবো। সেই জন্য যদি কখনো বলে 20 মিটার গভীর কুয়ো হতে পানি তোলা হচ্ছে, তখন আমরা এই উচ্চতাটা কতটুকু ধরে নিব, পাম্পের উচ্চতাটুকু শুধু ধরে নিব। ঠিক আছে, কথাটা বোঝা গেছে? যদি কখনো বলে 20 মিটার গভীর কুয়া হতে পানি তোলা হয়, তখন আমরা এই উচ্চতা বলতে কতটুকু উচ্চতা ধরে নিব, শুধু পাম্পের উচ্চতা ধরে নিব। ওকে, দেখো এখানে লেখা আছে, একটি 80% কর্মদক্ষতা সম্পূর্ণ পাম্প দ্বারা 20 মিটার গভীর কুয়ো হতে মিনিটে 20 লিটার পানি তোলা হচ্ছে। পাম্পের প্রদত্ত ক্ষমতা কত? প্রদত্ত ক্ষমতা মানে কি বলছি, পি ইনপুট, আর আমাদের ফার্স্টে দেওয়া আছে কর্মদক্ষতা ইটা, তার মানে আমাদের পি আউটপুটটা বের করতে হবে। তাহলেই যদি আমি হচ্ছে তোমার কি করতে পারি, প্রদত্ত ক্ষমতাটা বের করতে পারি। ঠিক আছে, তার মানে আমরা পি আউটপুট মানে কত জানলাম, দেখো আমরা জানি তো পি আউটপুট মানে mgh/t। তাহলে এম এর মান কত দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে 20 লিটার, 20 লিটারও যা 20 কেজিও, তাহলে আমি 20 বসালাম। জি এর মান 9.8। এবার দেখো এইচ এর মান 20 মিটার 20। এই যে ডিরেক্ট যে তোমার কুয়ার গভীরতা দেওয়া আছে, তার মানে কুয়ার কখনো গভীরতা হয় না, আমরা জানবো এটা হচ্ছে পাম্পের এইচটাই মেনলি নেয়। ঠিক আছে, পাম্পের উচ্চতাটুকু। তো আমি এটা 20 লিখলাম, আর সময় হচ্ছে বলছে প্রতি মিনিটে, তার মানে 1 মিনিট ইজিক্যাল টু 60 সেকেন্ড, তো আমি সেকেন্ড লিখছি। টি কিন্তু অলওয়েজ সেকেন্ডে বসে, সেকেন্ডে বসে। ঠিক আছে, তারপরে আমি ওয়াট দিয়ে আমি হচ্ছে পি আউটপুটটা বের করলাম। পি আউটপুট বের করার পরে ইটা ইজিক্যাল টু আমরা জানি পি আউটপুট বাই পি ইনপুট। আউটপুটের মান বসালাম, ইটা আছে, ইটার মান হচ্ছে কি 80%। 80% মানে কি 80/100। তাহলে আমরা পি আউটপুটের মান পাইলাম, আর পি ইনপুটের মান এখন এটা ক্যালকুলেশন করে বের করবো। পি ইনপুটের মান তখন আসবে 61.63 ওয়াট। ঠিক আছে, যেহেতু এটাও একটা ক্ষমতা, সেই জন্য 81.63 ওয়াট আসবে। ওকে, আচ্ছা এবার আসো প্রবলেম 2-এ। প্রবলেম 2-এ আছে হচ্ছে ট্যাঙ্ক বা চৌবাচ্চা। দেখো ট্যাঙ্ক বা চৌবাচ্চা, আমাদের আসলে সবগুলোর একটাই খেলা,
সেটা হচ্ছে এর মানটা ভালোভাবে বের করতে পারলে আমরা কি করতে পারবো? সব ম্যাথ বুঝতে পারবো। ঠিক আছে? তাহলে দেখো এর মান আমি কিভাবে বের করব? এর মানটা সবসময় মনে রাখবা যে এর মানটা যদি তুমি বের করতে চাও, তাহলে কুয়ার ম্যাথের ক্ষেত্রে কখনো এর মান বের করা যায় না। কারণ কুয়ার তো কখনো গভীরতা আমরা নির্ণয় করতে পারি না। কিন্তু যদি আমাদের ট্যাঙ্ক বা চৌবাচ্চা বলে, ট্যাঙ্ক বা চৌবাচ্চা কি? আমাদের বাড়ির উপরে ছাদে দেখবে সবারই কম বেশি ট্যাঙ্ক আছে। ঠিক আছে? তো এগুলার উচ্চতা তুমি চাইলেই বের করতে পারো। সেজন্য এটার হাইট আমরা বের করতে পারবো। বাট কুয়ার হাইট যদি কখনো বলে, তখন আমরা জাস্ট পাম্পের হাইটটুকু বের করব। ঠিক আছে? এবার দেখো ট্যাঙ্ক বা চৌবাচ্চা যদি আমাদের সম্পূর্ণ খালি করা হয়, আচ্ছা, তো এটা একটা মানে ট্রিক্স মনে রাখতে পারো। যদি আমাদের সম্পূর্ণ খালি করার কথা বলে, সেক্ষেত্রে আমাদের কি অবলম্বন করতে হবে দেখো। সম্পূর্ণ খালি কথাটা, খালি কথাটা থাকলে তোমাকে এর মানটা টেকনিক ওয়াইজ বের করতে হবে। ঠিক আছে? খালি করার কথা বললে, সেটা কুয়া বলুক খালি করতে, মাঝে, মাঝে ট্যাঙ্ক বা চৌবাচ্চার বিপরীতে তোমার কুয়া কথাটাও লিখা থাকে। ঠিক আছে? বাট কুয়ার তো কখনো হাইট নির্ণয় করা যায় না। বাট কুয়া কথাটাও লিখা থাকবে। বাট যখন খালি কথাটা লিখা থাকবে, কি বলছি? খালি, তখন আমাদের ম্যাথটা অন্যভাবে করতে হবে। যখন খালি কথাটা লিখা থাকবে তখন আমরা সেই ম্যাথটারে ট্যাঙ্ক বা চৌবাচ্চা বিবেচনা করে সেটারে খালি করার কথা লিখা থাকবে। তাহলে কতটুকু হাইট আছে এটা না জেনে তুমি জিনিসটা খালি করতে পারবে না। তো চলো আমি আগে হাইটটা বিবেচনা করি। তো সম্পূর্ণ খালি করতে বলছে একটা ট্যাঙ্ক রে। তো ধরো আমাদের বাড়ির পাশে এরকম একটা ট্যাঙ্ক আছে বাড়ির মধ্যে। তো এটা বলছে সম্পূর্ণ আছে, এটাকে খালি করতে বলছে। তাহলে কিভাবে খালি করতে হবে? একটা পাম্প দিয়ে অবশ্যই খালি করতে হবে। তো আমি পাম্প দিয়ে খালি করলাম। তো পুরাটার হাইট আমি অবশ্যই কত ধরবো? ওকে। আচ্ছা দেখো, পুরাটার হাইট সবসময় কত ধরবা? ধরবা। ওকে, দেখো আমি যে খালি করছি, এই যে আমি পানিটা নিচে থেকে উপরে যে নিয়ে যাচ্ছি, একটা জিনিস খেয়াল করো তো, আমি নিচে থেকে পানিগুলো উপরে নিয়ে যাচ্ছি, তার মানে কি আমি অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতেছি না? তাহলে আমি সবসময় বলছি আমরা যখন অভিকর্ষ বলের বিপরীতে কাজ করব তখন আমরা সরণ ধরবো, ভর কেন্দ্র থেকে সরণ ধরবো। তাহলে এই জিনিসের ভর কেন্দ্র কতটুকু? এই যে মধ্যে ভর কেন্দ্র থাকে, কোনো একটা বস্তুর মধ্যবিন্দু হচ্ছে তার ভর কেন্দ্র। ঠিক আছে? এই যে যেহেতু পুরোটা ভরা আছে তার মানে ভরকেন্দ্র হচ্ছে এইখানে। তার মানে এইখান পর্যন্ত আমার হাইট কতটুকু? এইটা যদি হয় পুরোটা, তাহলে এইটা কত হয়? হাফ, এতটুকু হাফ। তাহলে আমরা যখন পি আউটপুট নিয়ে কাজ করব তখন না লিখে এখানে টা কত লিখব? হাফ বাই টি। কথাটা কি বোঝা গেছে? যে কোয়ার ম্যাথের ক্ষেত্রে মেইন যেটা ডেডিকেশন হচ্ছে আমাদের এইচটা ভালো মতন রিলেট করা। ঠিক আছে? তো এইচটা ভালো মতন বের করে আমরা কি করতে পারি? জিনিসটা বের করতে পারি। তো দেখো এখানে যদি সম্পূর্ণ খালি কথাটা লেখা আছে, আমাদের সবসময় পি আউটপুটের এইচটা বের করাই মেন টার্গেট। কারণ পি ইনপুট আমাদের সাধারণত তেমনভাবে বের করা লাগে না। ঠিক আছে? এমনিতে পি আউটপুট জানলে পি ইনপুট বের করা যায়, বা পি ইনপুটটা প্রশ্নে দেওয়াই থাকে। তো পি আউটপুটের এইচটা বের করাই আমাদের মেইন টার্গেট। তো খালি কথাটা যদি থাকে, তাহলে সম্পূর্ণ খালি আছে মানে আমি কোয়াটা ফার্স্টে সম্পূর্ণ ধরলাম, তারপরে পুরোটার মান আমি ধরবো, ভারকেন্দ্র বিবেচনা করব, ভারকেন্দ্র বিবেচনা করে আমি সেই পরিমাণ হাইট আমি ফার্স্টে বের করব। তাহলে এইটা যদি হয়, পুরোটা যদি হয় ভারকেন্দ্র সমান আমার হাইট কত? হাফ এতটুকু হাফ তার মানে আমি পি আউটপুট কতটুকু নিব? হাফ নেব। কারণ ভারকেন্দ্র থেকে লাস্ট বিন্দু পর্যন্ত যে উচ্চতা, এই পর্যন্ত হোক আর এই পর্যন্ত হোক, আমি সেই উচ্চতাটাই নিব। ঠিক আছে? তো চলো আমি একটা ম্যাথ দেখে ফেলি। এবার দেখো যে আমার সিলিন্ডারটা আছে, এটার ধরো আমার এর মান প্রশ্নে দেওয়া নাই, তখন আমি কি করব? ধরো যদি আমাদের না বলে দেওয়া থাকে যে এই ট্যাঙ্কিটা যে এই ট্যাঙ্কটা হচ্ছে আমার সিলিন্ডার আকৃতির না বা কিছুই না। তো তখন আমরা ধরে নিব যে এই ট্যাঙ্কটা মনে করো ধরো আছে আয়তাকার আকারে। ঠিক আছে? তো আমরা তখন একটা সূত্র জানি যে এম ইজিক্যাল টু রো ভি বা রো ইজিক্যাল টু এম বাই ভি। ঠিক আছে? তাহলে এম ইজিক্যাল টু রো ভি হলে ভি এর মান কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আর পানির ক্ষেত্রে তোমার রো এর মান 1000, এটা দিয়ে আমরা বের করবো। বাট যদি তোমার থাকে সিলিন্ডার যদি হতো, ঠিক আছে? সিলিন্ডার হলে কি হইতো? সিলিন্ডার হইলে আমরা জানি সিলিন্ডার আকৃতি কোনো বস্তুর ক্ষেত্রে তার আয়তন ইজিক্যাল টু কি? সিলিন্ডার আকৃতি কোনো বস্তুর ক্ষেত্রে আয়তন ইজিক্যাল টু কি? পাই আর স্কোয়ার এইচ।
আর রো এর জায়গায় আমরা রো বসাই দিব। আর যদি আয়তকার কোনো বস্তু হয় তাহলে রো বাই ভি, আর ভি এর জায়গায় আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আর যদি সিলিন্ডার আকৃতির কোনো বস্তু হয় তাহলে ভি এর জায়গায় আমরা কি দিব, পাই আর স্কোয়ার এইচ, আর রো এর জায়গায় রো। ঠিক আছে, এটা কোন সূত্র থেকে আসছে? রো ইজিক্যাল টু এম বাই ভি, সেখান থেকে এম ইজিক্যাল টু রো ভি, এই সূত্র থেকে মেনলি এই জিনিসগুলো আসছে। ওকে, তাহলে এই প্রশ্নটা দেখো কি লেখা আছে, একটি বেলন আকৃতির বস্তু, বেলন আকৃতির বস্তু আর সিলিন্ডার বস্তু একই কথা। একটি বেলন আকৃতির ট্যাঙ্কের ব্যাসার্ধ 2 মিটার, এর উচ্চতা 4 মিটার, একটি পাম্প এই ট্যাঙ্ক হতে পানি তুলছে, পাম্পে প্রদত্ত ক্ষমতা 75 ওয়াট। প্রদত্ত ক্ষমতা মানে কি, পি ইনপুট দেওয়াই আছে, ঠিক আছে, পি ইনপুট দেওয়া আছে। এর কর্মদক্ষতা 70% হলে ট্যাঙ্কটি সম্পূর্ণ খালি করতে কত সময় লাগবে? দেখো বলছে কি সম্পূর্ণ খালি কথাটা আছে, আর সম্পূর্ণ খালি কথাটা বললে আমি এইচ এর মান কিভাবে বের করছি তো দেখলাই। ভর কেন্দ্র থেকে পরবর্তী সময়ে যতটুকু সরণ হয় নিচ বিন্দু পর্যন্ত বা উপর বিন্দু পর্যন্ত, মানে শেষ বিন্দু পর্যন্ত যতটুকু সরণ হয়, তো তখন আমি পি আউটপুটের মান কিভাবে বের করবো? আমরা জানি পি আউটপুট ইজিক্যাল টু এম জি এইচ বাই টি। তাহলে এম জি এইচ ইজিক্যাল টু কি জানি, এখানে আমরা যে জিনিসটা লিখবো, এম জি এইচ এর মান কত হবে, এইচ এর মান হচ্ছে এইচ হাফ বাই টি। এটা দিয়ে আমি কি বের করব, এটা দিয়ে হচ্ছে আমি পি আউটপুটের মানটা বের করব। ঠিক আছে, তো পি আউটপুটের মানটা বের করার পরে দেখো একটা জিনিস, আচ্ছা দেখো একটা জিনিস দেখো, পি আউটপুটের মানটা যখন আমার বের করা লাগবে, দেখো একটি বেলন আকৃতির ট্যাঙ্ক 2 মিটার ব্যাসার্ধ, এত মিটার উচ্চতা দেওয়া আছে। তার মানে একটা জিনিস খেয়াল করো, এইখানে যে আমার পি আউটপুটটা যে আছে, পি আউটপুট ইজিক্যাল টু আমরা কি জানলাম, এম জি এইচ বাই টু বাই টি, মানে কি এইচের জায়গায় এইচ হাফ বসবে। ঠিক আছে, এবার দেখো এম এর মানটা আমার দেওয়া নাই, এম এর মানটা আমি কিভাবে বের করবো? এই যে বললাম বেলুন আকৃতির বস্তু মানে সিলিন্ডার বস্তু, আর সিলিন্ডার বস্তুর ক্ষেত্রে এম এর মান কত, এম এর মান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ রো, আর পানির ক্ষেত্রে রো হচ্ছে 1000। এমন করে ক্যালকুলেশন করে তুমি এম এর মানটা বের করবা। জি এর মানটা তো তুমি জানো, আর এইচ এর মানটা দেখো উচ্চতা দেওয়া আছে কতটুকু, 4 মিটার, তাহলে 4/2 মানে কি, 4/2 মানে কত, 2। আর টি এর মানটা এমন করে তুমি হচ্ছে বের করতে হবে। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, এখানে আমার কি বলছে, কত সময় লাগবে, তার মানে আমাকে সময় বের করতে বলছে। তাহলে দেখো একটা জিনিস, পি আউটপুটটা ফার্স্টে বের মানে আমরা একটা সূত্র জানি না যে এটা ইজিক্যাল টু কি ছিল, পি আউটপুট বাই পি ইনপুট, তাই না? এটা ইজিক্যাল টু কি ছিল, পি আউটপুট বাই পি ইন, তাই তো? পি আউটপুট বাই পি ইনপুট ছিল। তাহলে দেখো ইটার মান কত দেওয়া আছে, ইটার মান দেওয়া আছে 70%। 70% মানে কি, 70/100 ফার্স্টে লিখবা। পি আউটপুট মানে কি পাইছি আমি, পি আউটপুট মানে আমি জানি এম জি এইচ বাই টু বাই টি। ঠিক আছে, আর পি ইনপুটের মানে আমি পি ইনপুট বসাবো। এই ম্যাথের ক্ষেত্রে এইচ এর মান এইচ বাই টু, তো এইখান থেকে তুমি সব ক্যালকুলেশন, পি আউটপুটের জায়গায় আমি কি বসাইছি দেখছো, পি আউটপুটের সূত্রটা আমি বসাই দিছি, কারণ আমাকে সময় বের করতে বলছে। তো আমি এখান থেকে সময়টা বের করব, আর এখানে পি ইনপুটটা আমাদের দেওয়া আছে 75, 75 বসাবো। তো এটা পুরোটা ক্যালকুলেশন করে আমি এখানে বসাবো। তো আমি এটা ভালো মতন লিখে দিতেছি। প্রথমে দেখো আমরা কি জানি, ইটা ইজিক্যাল টু পি আউটপুট বাই পি ইনপুট। এটার মান কত, এটার মান হচ্ছে 70/% দেওয়া আছে মানে 100। আর দেখো আউটপুট কত, আউটপুট আমরা জানি আউটপুট মানে হচ্ছে এম জি এইচ এর জায়গায় এখানে এইচ বাই টু হবে, কারণ খালি কথাটা থাকলে আমরা এইচ এর মান কেমনে বের করতে হয় আমি জানলাম, বাই হচ্ছে টি, আর পি ইনপুটের মান দেওয়া হচ্ছে 75। তো এইখানে পুরাটা ক্যালকুলেশন করে তুমি টি এর মানটা বের করবে। এম এর মান কেমনে বের করতে হয়, এইচ এর মান তো আমরা পেয়েই গেলাম, এখানে 4 বসায়, আর এটা তো সবটা বললামই, বোঝা গেছে? এটা হোমওয়ার্ক করে আমাকে দিবা। এবার চলো আমরা দেখি, খালি করার কথা বললে তো আমাদের মাথায় কি আছে এটা তো আমরা জানি। তো যদি বলে অর্ধেক ভর্তি কুয়ো বলুক আর ট্যাঙ্ক বলুক, খালি কথাটা থাকলে এইচ এর মান কেমনে বের করতে হয় এটা আমাদের অলরেডি জানা শেষ। তার মানে খালি করতে বললে আমার এইচ এর মান ধরার সময় পুরা জিনিসটারে আমরা ধরে নিব, পুরা কুয়াটার উচ্চতা বা ট্যাঙ্কের উচ্চতা আমরা এইচ ধরে ফার্স্টে নিব। ঠিক আছে, এবার দেখো আছে এইচ ধরে নেওয়ার পর আমাকে যদি বলা হয়, বলছে অর্ধেক ভর্তি আছে, তা পুরাটার মান ফার্স্টে আমি এইচ ধরে নিলাম, তারপরে আমি অর্ধেক ভর্তি একটা কুয়া এঁকে নিলাম। ঠিক আছে, ধরো আমি এখানেই বুঝাই তোমাদের, এটা সিলিন্ডার আকৃতির বস্তু হলে কি হতো এটা বুঝাইছি, বাট এখানে বোঝায়। ধরো আমার একটা কুয়া আছে, তো এই পুরা কুয়াটার ফার্স্টে ম্যাথ বা হচ্ছে ট্যাঙ্কিটার ম্যাথ খালি করার কথা বলে আমরা পুরাটারে ফার্স্টে এইচ ধরে নিব। বলছে অর্ধেক ভর্তি আছে, তার মানে আমরা অর্ধেক ভর্তি করে নিলাম।
তো আমি বলছি যে একটা কিছু দিয়ে তোলা মানে তো পাম্প দিয়ে তোলা, খালি করা মানে কি কিছু একটা দিয়ে তো তুলতে হবে। তো ধরো এই যে পাম্প দিয়ে তুলতেছি। এবার দেখো আমি একটা কথা বলছি যে অর্ধেক ভর্তি থাকলে, আচ্ছা দেখো পাম্প দিয়ে তুলতেছে তার মানে কি অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতেছে। আর অভিকর্ষ বলের বিপরীতে কাজ করলে আমি বলছি ভার কেন্দ্র থেকে সরণটুকুই তার উচ্চতা হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই ম্যাথের ক্ষেত্রে ভার কেন্দ্র কতটুকু, একটু আগে তো ফুল ভরা ছিল তাই আমি ভার কেন্দ্র এখানে ধরছিলাম, বাট এখানে দেখো অর্ধেক ভরা আছে, তার মানে অর্ধেকের অর্ধেক এখন হবে ভার কেন্দ্র। তো ভার কেন্দ্রটা হবে মেনলি এইখানে, যে পুরা জিনিসটার ভার কেন্দ্র আমার এইখানে আছে, ঠিক আছে। তো ভার কেন্দ্রটা আমার হয়েছে এইখানে, ওকে। এখানে হচ্ছে আমার ভারকেন্দ্র, মানে পুরো জিনিসের কেন্দ্রবিন্দু ভারকেন্দ্র। তো তুমি পাম্পটা দিয়ে সাইডের থেকেও পানি তুলতে পারো, এই যে ভারকেন্দ্র সোজাসুজি পানি তোলা লাগবে এর কোনো মানে নেই, তুমি সাইডের থেকেও পাম্প দিয়ে পানি তুলতে পারো। এই যে দেখো আমি দেখাইছি সাইডে থেকেও পানি তোলা যায় পাম্প দিয়ে। তো ধরো এই যে আমার ভারকেন্দ্র, এবার আমি আমি যে উচ্চতাটা পি আউটপুটে ধরবো সেটা হচ্ছে ভারকেন্দ্র থেকে বাকি যে উচ্চতাটা সেটা আমি ধরবো কি পি আউটপুটের ক্ষেত্রে উচ্চতাটা ধরবো। আমার মেইন টার্গেট কি, পি আউটপুটের ক্ষেত্রে উচ্চতাটা ধরা হচ্ছে আমার মেইন টার্গেট। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এখানে উচ্চতাটা আমার কত হবে আমি বের করি চলো। তো আমরা কি জানি এটা পুরাটা এইচ হলে এটার মেইন উচ্চতা তো আমরা জেনেই গেছিলাম একটু আগে। এই যে আচ্ছা দেখো এইটা পুরাটা আমার এইচ, ঠিক আছে, তার মানে অর্ধেক পানি আছে। অর্ধেক পানি মানে কি, এখানে আমার হাফ, এখানে আমার হাফ এইচ, পুরা এইচের অর্ধেক হাফ এখানে, অর্ধেক হাফ এখানে, ঠিক আছে। এবার দেখো আমার বলছে কি এই অর্ধেকের আবার অর্ধেক হচ্ছে আমাদের ভারকেন্দ্র, দেখো কারণ ভারকেন্দ্র পর্যন্ত সরণ যদি আমি বিবেচনা করি, মানে এতটুক সরণ যদি আমি বিবেচনা করি, ঠিক আছে, ভারকেন্দ্র পর্যন্ত, ভারকেন্দ্র থেকে আমাকে সরণ ধরতে হয় লাস্ট বিন্দু পর্যন্ত। তার মানে আমি এখান থেকে এতটুকু সরণ ধরি বা এখান থেকে এতটুকু সরণ ধরি, একই সরণ। তো আমি মেনলি আমার এতটুকু থেকে এতটুকু সরণটা লাগবে, তাহলে এতটুকু থেকে এতটুকু যদি h/2 হয় তাহলে h/2 এর অর্ধেক হচ্ছে আমার এতটুকু থেকে এতটুকু, এতটুকু থেকে এতটুকু হচ্ছে h/2। তাহলে এতটুকু বের করতে হলে এই h/2 এর অর্ধেক লাগবে। তাহলে h/2 রে যদি তুমি হাফ দিয়ে ভাগ করো মানে অর্ধেক করার জন্য, তাহলে দেখো অ্যান্সার কি আসে, h/2 গুণ 1/2 মানে h/4, ঠিক আছে। তাহলে এতটুকুর মান আসবে আমার h/4। তাহলে দেখো আমার কতটুকু মেনলি লাগবে পি আউটপুট বের করার জন্য, আমার লাগবে হচ্ছে ভারকেন্দ্র থেকে শেষ বিন্দু পর্যন্ত উচ্চতা। তাহলে আমরা এতটুকু জানলাম যে এতটুকু থেকে এতটুকু হচ্ছে h/4। তাহলে এতটুকু আর কত, তার মানে আমরা এইচের থেকে, এইচের থেকে যদি h/4 যদি আমরা বিয়োগ দিই, কি বলছি, এই এইচ থেকে যদি আমরা h/4 বিয়োগ দিই তাহলে যা আসবে আমাদের তাই অ্যান্সার। তাহলে দেখো এইচের থেকে যদি আমি h/4 যদি বিয়োগ দিই, 4 বাই হচ্ছে এইচ মানে 3h/4, বোঝা গেছে ব্যাপারটা। ফার্স্টে আমরা কি করব, পুরা জিনিসটারে আমরা কি ধরবো মান, এইচ ধরবো, ঠিক আছে। এবার ধরো আমাদের যতটুকু কুয়া ভরার কথা বলছে আমি ততটুকু কুয়া ফার্স্টে ভরবো। বলা আছে এখানে কি অর্ধেক কুয়া ভরা, তার মানে আমি ফার্স্টে অর্ধেক কুয়াটা ভরলাম, খালি করার কথা বলে অর্ধেক কুয়া ভরলাম। এবার দেখো বা অর্ধেক ট্যাঙ্কি ভরলাম, ভরার পরে সেই অর্ধেকের থেকে আমাদের অর্ধেকের আবার ভারকেন্দ্র বের করতে হবে, কারণ আমরা জানি অভিকর্ষের বিপরীতে কাজ করলে আমাদের কি করতে হয়, ভারকেন্দ্র বের করতে হয়। তো আমি ফার্স্টে অতটুকের কি করব, ভারকেন্দ্র বের করব, ঠিক আছে। ভারকেন্দ্র যদি এখানে হয় তাহলে ভারকেন্দ্র থেকে শেষ বিন্দু পর্যন্ত, শেষ বিন্দু কোথায়, এখানে, এখানে অর্ধেক পড়ছে মানে শেষ বিন্দু এই পর্যন্ত। তো ভারকেন্দ্র থেকে আমি শেষ বিন্দু পর্যন্ত কি বের করছি, সরণ বের করছি, ঠিক আছে। কেমনে বের করব, এটা যদি এইচ হয় তাহলে পানি অর্ধেক আছে মানে h/2, h/2 এর অর্ধেক আবার ভারকেন্দ্র থেকে সরণ, তাহলে আমি সেই সরণটা বের করলাম। এবার আমার পি আউটপুট মানে কি, আমি সবসময় বলছি আমাদের টার্গেটই থাকবে পি আউটপুটের ক্ষেত্রে আমার যে mg/h আছে এই এইচটা বের করা, ঠিক আছে। খালি থাকলে যদি কখনো কোনো ম্যাথে খালি কথাটা থাকে সেক্ষেত্রে এইচের মান একটু ডিফারেন্ট ওয়েতে বের করতে হয়। তার মানে অর্ধেক খালি বলছে, তার মানে আমরা এই প্রসেসে বের করবো। তো তখন আমার ভরকেন্দ্র থেকে লাস্ট মাথা অবধি সরণ ধরবো, ঠিক আছে। তো এই যে ভরকেন্দ্র আছে, ভরকেন্দ্র থেকে লাস্ট মাথা অবধি সরণ কতটুকু, এখান থেকে এই পর্যন্ত। তো ভরকেন্দ্র থেকে অর্ধেক পর্যন্ত উচ্চতাটা তো আমরা জানলাম h/4, তাহলে এই পুরাটা থেকে যদি আমি এই h/4 এই
এখানে এখানে যতটুকু h/4 এখানেও তো h/4ই আছে, তাই না? তাহলে পুরাটা থেকে যদি আমি এই এতটুকু h/4 যদি বাদ দিই, তাহলে আমি এইখান থেকে এ পর্যন্ত উচ্চতা পেয়ে যাব না? সেই উচ্চতার কথাটাই আমি লিখছি 3h/4। তার মানে এতটুকের মান কত আসছে? 3h/4। একবার যদি বুঝে যেতে পারো তাহলে সব বুঝবা, আর না বুঝলে কিন্তু বিপদ, ঠিক আছে? তার মানে এখানে যদি আমার m এর মান বের করতে বলে, m এর মান যদি আমার সিলিন্ডার আকৃতির ক্ষেত্রে হয়, সিলিন্ডার আকৃতির ক্ষেত্রে কি হবে? সিলিন্ডার আকৃতির ক্ষেত্রে আমরা জানি ρ/v, m ইজিক্যাল টু ρ/v, আর v এর মান কত হয়? পাই আর স্কোয়ার h। বাট দেখো একটু আগে যে আমরা ম্যাথ করছি, এটা হচ্ছে সম্পূর্ণ খালি করার ক্ষেত্রে আমরা ভি এর মান ধরছি পাই আর স্কোয়ার এইচ, মানে সম্পূর্ণ আয়তনটাই আমরা ধরছি, সম্পূর্ণ আয়তনটাই ধরছি। বাট যদি সিলিন্ডার আকৃতির বস্তুর কথা বলে, আর যদি আমাকে বলা হয় যে হচ্ছে তোমার অর্ধেক খালি করার কথা, তো অর্ধেক খালি করার কথা বললে আমরা কি বলবো? অর্ধেক খালি করার কথা বললে দেখো আয়তন তখন আমার কি পুরো আয়তন তো ধরা যাবে না, একটু আগে সম্পূর্ণটা খালি করার কথা বলা ছিল, আর এখানে অর্ধেক খালি করার কথা বলা আছে। তার মানে আয়তন ইজিক্যাল টু তখন আমরা লিখবো হাফ পাই আর স্কোয়ার এইচ। জিনিসগুলো কি বোঝা যাচ্ছে? আচ্ছা, বোঝা গেলে চলো আমরা নেক্সটটায় চলে যাই। এবার এখানে আছে 1/3 ভর্তি হতে বা 1/3 কুয়া খালি করতে কি পরিমাণ লাগবে? তো ফার্স্টে আমি বলছি পুরাটারে আমরা ধরে নিব ফার্স্টে এইচ, তারপরে 1/3 আছে, তার মানে এই উচ্চতাটা আমরা ফার্স্টে মানে প্রথমে আমরা 1/3 ভরলাম, ঠিক আছে? অভিকর্ষ বলের বিপরীতে, তার মানে আমার ভারকেন্দ্র বের করতে হবে। এখান থেকে ফার্স্টে আমি ভারকেন্দ্রটা বের করলাম, ঠিক আছে? তার মানে এতটুকুর উচ্চতা যদি h/3 হয়, তাহলে ভারকেন্দ্র থেকে এই পানির উচ্চতাটা কত? h/6, কারণ h/3 রে তুমি যদি আরও হাফ দিয়ে ভাগ করো তাহলে h/6 হবে। তার মানে এইখান থেকে এইটুকের উচ্চতা হচ্ছে আমার h/6। আর আমার পি আউটপুট বের করার ক্ষেত্রে উচ্চতা কতটুকু লাগবে? ভারকেন্দ্র থেকে লাস্ট মাথা পর্যন্ত আমার উচ্চতাটুকুই লাগবে। তো আমি এখানে এম জি এইচ মানে এইচটা কত নিব আমি, এই এইচটা কত নেব সেটাই এখন দেখার বিষয়। তো এতটুকু উচ্চতা এখান থেকে এই পর্যন্ত উচ্চতা নিব, তার মানে আমরা জানি এইখানে যতটুকু উচ্চতা এইখানেও ততটুকু উচ্চতা। তাহলে আমি এই এইচ যে পুরা এইচ যেটা আছে, এই পুরা এইচের থেকে যদি আমি এতটুকু যদি মাইনাস করি, তাহলে আমি এইটা পেয়ে যাব না ভারকেন্দ্র থেকে লাস্ট বিন্দু। ভালো করে বোঝো, এই পুরা এইচের থেকে আমি যদি এতটুকু এইচ বাদ দিই, তাহলে আমি ভারকেন্দ্র থেকে এই পর্যন্ত সরণটা পেয়ে যাব না? তাহলে দেখো পুরা এইচের থেকে আমি যদি h/3 বিয়োগ দিই, তাহলে আমার কি আসে? লসাগু করো, 3h/8 ইজিক্যাল টু 2h/3। তাহলে আমার এই ম্যাথের ক্ষেত্রে পি আউটপুট যতটুকু বের করা লাগবে, পি আউটপুটের ক্ষেত্রে এইচ বের করা লাগবে আমার কত? 2h/3 বের হলো, ঠিক আছে? এবার যদি এটা সিলিন্ডার আকৃতির হয়, তাহলে দেখো আমাদের পি আউটপুটের ক্ষেত্রে অলওয়েজ এইচ এর মানটা একবার বুঝতে পারলে ভালো মতন ম্যাথে আর আটকাবে না, ঠিক আছে? এইচ মানে আমরা কত পেলাম? 2h/3 ইন্টু টি। এবার আসো এম এর মান, যদি এটা সিলিন্ডার হয় তাহলে আমরা এম এর মান জানি রো গুণ ভি, আর রো তো রোই পানির ক্ষেত্রে 1000, আর আয়তনটা আমরা কি জানি? পাই আর স্কোয়ার এইচ। বাট মনে রাখবা সম্পূর্ণ খালি করার ক্ষেত্রে আয়তন ছিল সম্পূর্ণটা, বাট এখানে বলছে 1/3 খালি করতে, তার মানে আয়তন কতটুকু খালি হবে? 1/3 পরিমাণ আয়তন খালি হবে, ঠিক আছে? তার মানে সম্পূর্ণ আয়তনটা আমরা নিব না, 1/3 ধরে আমরা আয়তন নিব। এই জিনিসগুলো কিন্তু ভালো মতন বুঝছো। তার মানে খালি করার কথা বললে আমরা হচ্ছে সিলিন্ডার, খালি করার কথা বললে আমরা সিলিন্ডার বলুক বা কুয়া বলুক, ঠিক আছে? মানে সিলিন্ডার আকৃতির বলুক বা হচ্ছে তোমার সিলিন্ডার আকৃতির কুয়া বলুক বা ট্যাঙ্ক বলুক, চৌবাচ্চা বলুক, কীভাবে বের করবা বুঝতে পারছো? খালি কথাটা থাকলে এইচের মান, পি আউটপুটের এইচের মান একবার বুঝে ফেলতে পারলেই তুমি হচ্ছে গেম বুঝে গেছো, ঠিক আছে? এবার আসো এই জিনিসগুলো যদি বোঝো, এবার আসো প্রবলেম 3 নাম্বার। প্রবলেম 3 নাম্বার বলছে ট্যাঙ্কের চৌবাচ্চার উপরে পানি তুলে নিক্ষেপ করা। ধরো তুমি পানিটা তুলে আবার নিক্ষেপ করলা, ঠিক আছে? নিক্ষেপ করা মানে কি? অতিরিক্ত কিন্তু আরেকটা কৃতকাজ হয়ে গেল, তাই না? পানি তোলা তো একটা কাজ, আর নিক্ষেপ করতে বলছে তাহলে আরেকটা কৃতকাজ। তার মানে দেখো সেই ক্ষেত্রে পি আউটপুটে কোনো কিছু চেঞ্জ হবে না, কর্মদক্ষতা চেঞ্জ হবে না, পি ইনপুট চেঞ্জ হবে না, খালি কি চেঞ্জ হবে? পি আউটপুট ইজিক্যাল টু তুলতে কৃতকাজ প্লাস নিক্ষেপ করতে কৃতকাজ। আউটপুটের বেলায় আরেকটা যোগ হবে, সেটা হচ্ছে নিক্ষেপ করতে কৃতকাজ, ঠিক আছে? তাহলে দেখো এখানে পানিটা তুললো একটা কৃতকাজ হলো, নিক্ষেপ করতে কৃতকাজ। কোনো কিছু তুমি একটা বল নিক্ষেপ করলা, একটা বেগে নিক্ষেপ করবা না, সেজন্য এখানে তখন গতিশক্তি কার্যকর হয়ে যায়। সেজন্য এখানে আমরা লিখবো হাফ mv স্কোয়ার,
ঠিক আছে? তার মানে পি আউটপুট ইজ ইকুয়াল টু, ধরো যদি সম্পূর্ণ ভরে তোলা হয়, আচ্ছা আমি তো একটু আগেই বলছিলাম যে খালি করার কথা বলে, যে খালি করেই তো নিক্ষেপ করছে, তাই না? তার মানে পানি তুলে নিক্ষেপ করার কথা বলা রাখলে আমরা ফার্স্টে মাথায় আনবো যে নিক্ষেপ করা মানে ফার্স্টে খালি করছে, মানে ফার্স্টে তুলে খালি করে নিক্ষেপ করছে। তার মানে খালি করলে তুলতে কৃতকাজের সময় আমরা এইচের মান কত ধরছিলাম? এইচ হাফ ধরছিলাম না? দেখো তো এইচের মান কত ধরছিলাম? পি আউটপুটের ক্ষেত্রে এইচ হাফ ধরছিলাম না? তো এইখানেও আমি তুলতে কৃতকাজে mg h/2 ধরবো। দেখো সম্পূর্ণ ভরা ছিল, তার মানে h/2 ধরে হাফ mv² t। ওকে, অর্ধেক ভরা থাকলে আপনি এই এইচ এর জায়গায় 3h/4 আর হচ্ছে এক্সট্রা আরেকটা কৃতকাজ, তার মানে হাফ mv²/t। 1/3 ভরা থাকলে mg 2h/3। কারণ একটু আগে আমি এইচ এর মান কত পাইছিলাম? 2h/3। তার মানে এখানে আমি লিখবো 2h/3 প্লাস হাফ mv²/t। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ম্যাথ। আর এখানে এম এর মান যদি বলা থাকে সিলিন্ডারে, তাহলে সিলিন্ডারের মতন করে এম এর মান বের করতে হবে। আর যদি না বলা থাকে, এম এর মান যদি ডিরেক্ট দেওয়া থাকে, তাহলে তো আরও ভালো কথা। ঠিক আছে, তো ফার্স্টে তাহলে ট্যাঙ্ক আর চৌবাচ্চা কি বুঝলাম? যে যদি হচ্ছে আমাদের বলা থাকে এই জিনিসটা, যে ট্যাঙ্ক বা চৌবাচ্চা উপরে পানি তুলে নিক্ষেপ করা, তো ফার্স্টে আমাদের কোন জিনিসটা তাহলে করতে হবে? আমাদের ফার্স্টে হচ্ছে খালি করার কথাটা মাথায় রেখে পরে আবার আরেকটা কৃতকাজ নিক্ষেপ করার ক্ষেত্রে তখন আমাদের আরেকটা গতিশক্তি এক্সট্রা করে বের করা লাগতেছে। ঠিক আছে, বাট আগে খালি করাটা যদি তুমি বুঝে যাও, তাহলে তুমি সবগুলোই বুঝে যাবে। আর কুয়ার মান একবার বুঝে গেলে করতে অনেক মজা। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।